নির্বাচন কবে ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা? ব্যাটারি রিকশা রায়ের বিরুদ্ধে আপিল হবে, জানালো প্রেস উইং। আওয়ামী লীগের তৈরি আইনে গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। রাজধানীতে রোগীর মৃত্যুকে ঘিরে 2 মেডিকেলে তুলকালাম, অটোরিকশা চালকদের বিক্ষোভ। 24 ঘণ্টায় ডেঙ্গুতে 11 জনের মৃত্যু, চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। আর ব্যাটারি চালিত রিকশা চলাচল বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং আবুল কালাম আজাদ মজুমদার। এ কথা বলেন। অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। এই বিষয়ে যারা কথা বলেছেন তা তাদের নিজেদের মতামত। আবুল কালাম আজাদ মজুমদার জানান, সরকার আইন মেনে নির্বাচন কমিশন গঠন করেছে, আর গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি, তাই তাদের সুপারিশে এখনও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে। আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় না। নির্বাচনের ডেট অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলো বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা ইয়ে করে, বাট এখনো পর্যন্ত কমপ্লিট না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না। সংস্কার এবং ভোটার তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। রোববার সুপ্রিম কোর্টের শপথ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। হাসান জাবেদের রিপোর্ট। এএমএম নাসির উদ্দিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পারেন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না। ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের তৈরি আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানায় সংগঠনটির নেতারা। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির প্রধান কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব পেশ করার কথা। অথচ তাদের প্রস্তাব দেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এটিকে গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা বলেন, জনগণ গণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দেব না। আমরা চাই, বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, জনগণের যে দাবি রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই আবার মাঠে ফিরে যাব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, গণ অভ্যুত্থানের স্পিরিটে বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে রোববার বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়। আর আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। আমরা এত গরিব মানুষ কি করে খামু, কিছু করার নাই, ঠিক আছে, ফট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতি লুন লইয়া করছি, আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া বাস্তব করে দেব যাতে আমরা সেই এরিয়াতে চলাচল করতে পারি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। সরকারের 2টি উদ্যোগের কারণে আমরা আমাদের আন্দোলনটি স্থগিত করেছি এবং আমাদের কাছে এই 2টি উদ্যোগে মনে হয়েছে সরকার এই শ্রমিকদের চলাচল এবং গাড়ি চলাচলের জন্য যেই সীমাবদ্ধতা দাঁড়িয়েছে এটি নিরসনে আন্তরিকভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর, মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ এনে এর বিচার দাবিতে রোববার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে তার সহপাঠীরা। তবে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের চিকিৎসক সহ হাসপাতালটির কর্মচারীদের অভিযোগ, একদল শিক্ষার্থী কলেজের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। পরে পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের পাশাপাশি সেখানে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের উপরও চড়াও হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময় 2 পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনাকে কেন্দ্র করে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। সম্প্রতি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এ কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় জনসন রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 43 থেকে 47তম বিসিএস-এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া উপসচিব, যুগ্ম সচিব পদে পদায়ন ও ডিসি নিয়োগে ফিট লিস্ট প্রস্তুতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন।
43তম বিসিএস এ 2163 জনকে ক্যাডার এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয় 2023 সালের 26 ডিসেম্বর। তাদের বিষয়ে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা, 45তমতে লিখিত পরীক্ষার খাতা তৃতীয় আরেকজনকে দিয়ে মূল্যায়ন ও 46তম বিসিএস এর যতজন প্রিলিতে পাশ করেছে তার দ্বিগুণ সংখ্যককে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই। সব মিলিয়ে দ্রুতই ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দিতে চায় সরকার। আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,149কে নিয়োগ দিতে পারবো। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, 5.5 লাখ পোস্ট খালি আছে, তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, সবাই তো হবে না এটা জানেনি, তারপরে স্কোপটা করা হচ্ছে। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত থাকা যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দ্রুতই উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং আবারও ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো নতুন ডিসি ফিট লিস্ট, এই কাজটা শুরু হবে। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। আয়কর বিবরণীর মতো সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেবও 31 আগস্টের মধ্যে জমা দিতে পারবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সচিব। আমরাও একবার বাড়ানোর চিন্তা করতেছি। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি, যা উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1079 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 459 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 86,791 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,720 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিং ও শারীরিক নির্যাতনের শিকার 5 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, শনিবার গভীর রাতে এম কেরামত আলী হলের একটি কক্ষে র্যাগিংয়ের নামে তাদের নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা প্রায় ঘটলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। নির্যাতনের শিকার ছাত্রদের অভিযোগ, সিনিয়ররা এসে তাদের সবার ফোন জমা নিয়ে একটা টেবিলে রেখে দেন, পরে তাদের কান ধরে উঠবস করানো সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অনেক সময় তাদের জানালায় ঝোলানো থেকে শুরু করে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে 5 ছাত্র আহত হলে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আবুল বাশার খান জানিয়েছেন, র্যাগিংয়ের ঘটনায় জড়িত 7 শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে দক্ষ 500 জনকে রাজধানীতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা বলেন তিনি। ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় আশুলিয়ায় শ্রমিক লীগ নেতাসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আকবর হোসেন মৃধা, রবিউল শাহিন ভুইয়া, রিপন মাহমুদ, ইমরান হোসেন ও মাসুম রানা। এদের মধ্যে আকবর হোসেন মৃধা শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি। মামলা দায়েরের পর থেকে তারা পলাতক ছিলেন। এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদকে সার্ক গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রোববার নেপালের কাঠমান্ডুর কেএমসি অডিটোরিয়ামে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। ফটো জার্নালিজমে অবদান রাখার জন্য বরেণ্য এ সাংবাদিকের হাতে সার্ক গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং। এ সময় উপস্থিত ছিলেন নেপাল প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলকৃষ্ণ বাসনেট। আজকে এখানে এসে আনন্দ লাগছে এই জন্য যে আমাদের পরস্পর যে সম্পর্ক, সাংবাদিকদের সম্পর্ক, এটা কিছুটা আমরা অনুভব করতে পারলাম। এই জন্য সব বিষয়ে বলেছেন যে আমরা বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন দেশের সাথে কথা বলেছি, সার্কে যারা আছে আমাদের অন্তর্ভুক্ত। আমি আশা করি আগামীতে আমাদের সভাপতি সাহেব বা কমিটি যারা আছেন, যেসব সার্ক সমস্ত দেশগুলি আমাদের আছে তাদের সাথে যোগাযোগ করে একটা ভালো অনুষ্ঠান করো। বিশেষ করে মন্ত্রী মহোদয়, তার আরেকটা প্রোগ্রাম আছে, তারপরেও সে আমাদের প্রোগ্রামের জন্য ওয়েট করতেছিলেন। আমাদের আগে উনি চলে আসছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতে আমাদের এই সম্মেলন আরও অনেক বড় হবে এবং বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া তার ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম আয় করতে পারার অধিকার আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্যদিকে রাজনৈতিক নেতারা বলছেন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে দুর্নীতির প্রতিকার ও সুশাসন নিশ্চিত করা জরুরি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে আর্থিক সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এজন্য নির্দিষ্ট কয়েকটি সূচকের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের জন্য সারা দেশে সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করার কথা বলেন তারা। আমরা যদি একটা জনকল্যাণমুখী একটা রাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে এ ধরনের ভাবনার মধ্য দিয়ে যেতে হবে। এক্ষেত্রে প্রতি অর্থবছরে সরকারি নিট বাজেট 15,000 কোটি থেকে 75,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দের প্রয়োজন। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক সমীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আগামী অর্থবছরে দারিদ্র্য সমস্যা নিরসনে এই সমীক্ষা বাস্তবায়নের তাগিদ দিয়েছে সিপিডি। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে। সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এইটা বাংলাদেশের নাগরিকের সমস্যা না। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে। অন্যদিকে রাজনৈতিক নেতারা বলেন সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে যে কোনো প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। আমরা এমন ইনভেস্টমেন্ট করেছি যেগুলো থেকে স্টেট রিটার্ন পাইনি। সো রিটার্ন মানে ইটস নট এ বিজনেস প্রফিটের মতো রিটার্নের কথা আমি বলছি না। আমি এত টাকা ইনভেস্টমেন্ট করলাম, এত টাকা প্রফিট করলাম। আমি বলছি স্টেটের ইনভেস্টমেন্টে যে রিটার্ন, এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি না। সো ইফ এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে উই গেট এ রিটার্ন, ইকোনমিতে যেটা রিটার্ন আসবে, তাহলে এইটার ফান্ডিং শুড নট বি এ প্রবলেম। এটার ফান্ডিং হওয়ার সুযোগ আছে। সাধারণ মানুষের কাছে টাকা না পৌঁছালে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়। এছাড়া সামাজিক সুরক্ষার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করা গেলে সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করা সম্ভব বলে জানান বক্তারা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কবে ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা? ব্যাটারি রিকশা রায়ের বিরুদ্ধে আপিল হবে জানালো প্রেস উইং। আওয়ামী লীগের তৈরি আইনে গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির।
রাজধানীতে রোগীর মৃত্যুকে ঘিরে 2 মেডিকেলে তুলকালাম, অটোরিকশা চালকদের বিক্ষোভ। 24 ঘন্টায় ডেঙ্গুতে 11 জনের মৃত্যু, চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।